আগের ক্লাসে আমরা পিরিয়ডিক টেবিল পড়তে গিয়ে পিরিয়ডিক টেবিলে মৌলের পরমাণুর যে আকার সে সম্পর্কে আলোচনা করছিলাম। সাইজ অফ দি অ্যাটম বাদিক থেকে ডান দিকে গেলে কি হবে, একটা নির্দিষ্ট পিরিয়ড ধরে আমরা যদি লেফট থেকে রাইটের দিকে মুভ করি তাহলে সাইজের কি চেঞ্জ হবে, আবার উপর থেকে নিচের দিকে নামলেই বা সাইজের কি চেঞ্জ হবে। এটাই ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু। আজকে সেই আলোচনার সূত্র ধরে আমরা একটু এগোই। দেখো, ধরো আমাকে প্রশ্ন করলো Na এবং Na প্লাস আয়ন কার আকার বড়, হুইচ ওয়ান হ্যাজ লার্জার সাইজ, Na or Na প্লাস। প্রথমে এদের বিন্যাস লেখো। সোডিয়াম, তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। তুমি যদি কনফিগারেশন করো 1s2 2s2 2p6 3s1। Na প্লাস আয়নে কিন্তু 11টা ইলেকট্রন থাকে না। কটা থাকে? 10টা ইলেকট্রন থাকে, কারণ একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, একটা প্রোটন বেশি আছে বলেই Na প্লাস। তাহলে তার কনফিগারেশন করো 1s2 2s2 2p6। তাহলে সোডিয়াম অ্যাটমে প্রোটন ইজ টু ইলেকট্রন, এই রেশিওটা হচ্ছে 1:1। আর আউটারমোস্ট শেল, সর্ববহিস্থ কক্ষপথ, আউটারমোস্ট শেল হচ্ছে 3 নম্বর কক্ষপথ হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথ। Na প্লাস আয়নে কিন্তু প্রোটন এবং ইলেকট্রনের যে রেশিও, সেই রেশিওটা কিন্তু 1:1 এর চাইতে বেশি। তার কারণ এখানে প্রোটন আছে 11, ইলেকট্রন আছে 10। এবং Na প্লাস আয়নের যে কনফিগারেশন, তাতে আমরা দেখছি আউটার মোস্ট শেল মানে হচ্ছে 2 নম্বর শেল। তা কার সাইজ বড় হবে? যা ফোর্স অফ অ্যাট্রাকশন টুয়ার্ড সেন্টার মানে কেন্দ্র অভিমুখী আকর্ষণ বল কম হবে, তারই সাইজ বড় হবে। সেন্টার তার নিজের দিকে ইলেকট্রনগুলোকে টানে, এই টান যদি বেশি হয় তাহলে ইলেকট্রনগুলো ভিতরের দিকে ঢুকে আসবে, সাইজ ছোট হবে। কিন্তু এই ফোর্স অফ অ্যাট্রাকশন টুয়ার্ড সেন্টার, কেন্দ্র অভিমুখী আকর্ষণ বল যদি কম হয় তাহলে ইলেকট্রনগুলো ভিতরের দিকে আসতে চাইবে না, রাদার তারা বাইরের দিকে ছড়িয়ে যেতে চাইবে। সেক্ষেত্রে সাইজ বড় হবে। এখন সোডিয়ামে 11টা প্রোটন আর 11টা ইলেকট্রন আছে। 11টা প্রোটন সে 11টা ইলেকট্রনকে তার নিজের দিকে টানছে। Na প্লাস আয়নে আছে 11টা প্রোটন 10টা ইলেকট্রন। তাহলে 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে যে ফোর্স দিয়ে তার নিজের দিকে টানবে, 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে তার চাইতে অনেক বেশি বল দিয়ে নিজের দিকে টানবে। বিশেষত আরেকটা ফ্যাক্টর যখন এখানে আছে, দেখো আউটারমোস্ট শেল 3 নম্বর শেল মানে কি? আউটারমোস্ট শেলে যে ইলেকট্রন তার নিউক্লিয়াস থেকে দূরে আছে। কার তুলনায় দূরে? এটার তুলনায়, কারণ এর আউটারমোস্ট শেল হচ্ছে 2 নম্বর শেল। এখন ফোর্স অফ অ্যাট্রাকশনটা সেটা তো দূরত্বের উপরও নির্ভর করে, 1/k × q1 q2/r²। অর্থাৎ এই আরটা একটা বড় ফ্যাক্টর ফোর্স অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রে। তাহলে এখানে যেহেতু এই ডিস্টেন্সটা কমে যাচ্ছে তাই ফোর্সটা বেড়ে যাচ্ছে। ফোর্স বেড়ে গেলে ইলেকট্রনগুলো ভিতর দিকে ঢুকে আসছে, অর্থাৎ অ্যাটম সাইজে, অ্যাটম বলবো না, এখানে আয়ন সাইজে ছোট হচ্ছে। তাই Na প্লাস আয়নের সাইজ n এর চাইতে ছোট হবে, তাই তো?
size of Na plus ion is smaller than size of Na. সোডিয়ামের চাইতে Na প্লাস আয়ন আকারে ছোট, সোডিয়ামের চাইতে Na প্লাস আয়ন আকারে ছোট, এবং যে কোনো ক্যাটায়নের ক্ষেত্রে কথাটা সত্যি। যে কোনো ক্যাটায়নই নিস্তড়িত পরমাণুর চাইতে আকারে ছোট হয়। সাইজ অফ এ ক্যাটায়ন ইজ অলওয়েজ স্মলার দ্যান দি সাইজ অফ নিউট্রাল অ্যাটম। অ্যানায়নের বিষয়টা বিবেচনা করো। ধরো Cl এবং Cl মাইনাস আয়ন, কোনটা সাইজ বড় হবে? ক্লোরিন ইউজুয়ালি অ্যাটমিক নাম্বার হচ্ছে 17, কনফিগারেশন লেখো 1s2 2s2 2p6 3s2 3p5। Cl মাইনাস আয়নে কিন্তু ক্লোরিনের চাইতে একটা ইলেকট্রন বেশি থাকবে। Cl minus ion has 1 electron more than chlorine atom। তাহলে এখানে যদি 17টা ইলেকট্রন থাকে, এখানে কটা ইলেকট্রন থাকবে? 18টা ইলেকট্রন থাকবে, এবং তার বিন্যাস কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6। ঠিক আছে, Cl মাইনাস আয়নের বিন্যাস দাঁড়াবে 1s2 2s2 2p6 3s2 3p6। ক্লোরিনে প্রোটন আছে 17টা, ইলেকট্রন আছে 17টা, তাহলে প্রোটন ইসটু ইলেকট্রন সমান হচ্ছে 17:17। প্রোটন এবং ইলেকট্রনের রেশিও হচ্ছে 17:17। Cl মাইনাস আয়নে মানে 1:1 আর কি। Cl মাইনাস আয়নে এই রেশিওটা কত হবে? এখানে তো প্রোটন হচ্ছে তোমার 17টা, ইলেকট্রন হচ্ছে 18টা, তাহলে লেস দ্যান 1:1, লেস দ্যান 1:1। বোঝা যাচ্ছে কথাটা? আউটার মোস্ট শেলটা কিন্তু এখানে ফ্যাক্টর নয়, কিন্তু এখানেও আউটার মোস্ট শেল হচ্ছে outermost shell, এখানেও তোমার 3 outermost shell, এখানেও 3, দুটো জায়গাতেই outermost shell 3। তাই নিউক্লিয়াস থেকে outermost শেলের দূরত্ব বাড়া কমাটা এখানে ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে প্রোটন ইলেকট্রন রেশিও। এখানে 17টা প্রোটন 17টা ইলেকট্রনকে টানছে, আর এখানে 17টা প্রোটন টানছে 18টা ইলেকট্রনকে। ন্যাচারালি 17টা প্রোটন 17টা ইলেকট্রনকে যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে, 17টা প্রোটন 18টা ইলেকট্রনকে কিন্তু ততটা ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করতে পারবে না, বরং ভাবলে দেখা যাবে ফোর্স অফ অ্যাট্রাকশনটা ইলেকট্রনের দিকে বেশি। এখন ফোর্স অফ অ্যাট্রাকশন টুয়ার্ডস সেন্টার, অর্থাৎ কেন্দ্র অভিমুখী আকর্ষণ বল, কেন্দ্র অভিমুখী আকর্ষণ বল, এই ফোর্স অফ অ্যাট্রাকশন, এই আকর্ষণ বলটা যত বেশি হবে ইলেকট্রন কিন্তু তত ভিতরের দিকে ঢুকে আসবে, আর এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা যত কম হবে তত ইলেকট্রনের বাইরের দিকে ছড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি বাড়বে। দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন ক্লোরিনের ক্ষেত্রে যতটা, কোন ফোর্স অফ অ্যাট্রাকশন? টুয়ার্ডস সেন্টার, কেন্দ্র অভিমুখী। Cl মাইনাস আয়নে কিন্তু তার চেয়ে কম হবে, কারণ প্রোটন কমে গেছে, ইলেকট্রনের চাইতে প্রোটন কম আছে। সেই জন্য ক্লোরিনের ক্ষেত্রে নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন টুয়ার্ডস সেন্টার বেশি, সেই জন্য ক্লোরিন অ্যাটম সাইজে ছোট, কার তুলনায়? Cl মাইনাস আয়নের চাইতে।
তাহলে সাইজ অফ ক্লোরিন অ্যাটম is less than size of Cl minus ion. ক্লোরিন পরমাণুর আকার Cl মাইনাস আয়নের চাইতে ছোট হয়, ঠিক আছে। এবং এটা শুধু ক্লোরিন বা Cl মাইনাস আয়নের ব্যাপার নয়, যে কোনো নিউট্রাল অ্যাটমের চাইতেই তার অ্যানায়ন আকারে বড় হয়। সাইজ অফ অ্যানায়ন ইজ অলওয়েজ গ্রেটার দ্যান দ্য সাইজ অফ নিউট্রাল অ্যাটম। বোঝা যাচ্ছে কথাটা? ক্যাটায়নের সাইজ যেমন নিউট্রাল অ্যাটমের চেয়ে ছোট হয়, অ্যানায়নের সাইজ নিউট্রাল অ্যাটমের চাইতে বেশি হয়। অনেক সময় ক্যাটায়ন, অ্যানায়ন, নিউট্রাল অ্যাটম সব একসঙ্গে মিশিয়ে দিয়ে তোমাকে বিচার করতে বলা হয়। তা আমরা সেই অ্যাকসেপ্ট নিয়ে দেখো, বললো অ্যারেঞ্জিং দেম in order to their increasing size. অর্থাৎ ছোট থেকে বড় আকার অনুযায়ী সাজাও। কাদের সাজাবো? কতগুলো সেট দেওয়া হলো, নিয়ন, O ডবল মাইনাস, Na প্লাস, F মাইনাস, Mg2 প্লাস। এরকম আয়ন, নিউট্রাল অ্যাটম, আয়ন বলতে ক্যাটায়ন, অ্যানায়ন, নিউট্রাল অ্যাটম সব মিলিয়ে মিশিয়ে একসঙ্গে করে দিয়ে তোমার কাছে জানতে চাওয়া হলো এদের যে সাইজ, সেই সাইজ অনুযায়ী এদের ছোট থেকে বড়র দিকে যাও। সবচেয়ে ছোট যে তাকে আগে রাখো, রেখে আস্তে 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 বড়র দিকে এগো। এখন যে আয়নগুলো আমাদের দিল দেখো, নিয়ন, O ডবল মাইনাস আয়ন, Na প্লাস আয়ন, F মাইনাস আয়ন, Mg2 প্লাস আয়ন। এই নিস্তড়িত হোক বা ক্যাটায়ন হোক বা অ্যানায়ন হোক, এদের মধ্যে একটা মিল আছে। মিলটা হচ্ছে এইটাই যে প্রত্যেকটাই 10টা করে ইলেকট্রন আছে। নিয়ন 10টা ইলেকট্রন, অক্সিজেনে সাধারণভাবে থাকে 8টা ইলেকট্রন, এখানে O ডবল মাইনাস, তার মানে 10টা আছে। Na সোডিয়ামে থাকে 11টা ইলেকট্রন, Na প্লাস মানে একটা কম আছে, 10টা। F মাইনাস ফ্লোরিনে সাধারণত থাকে 9টা ইলেকট্রন, একটা বেশি আছে 10, Mg2 প্লাস 10টা ইলেকট্রন। অর্থাৎ এদেরকে আমরা আইসো ইলেকট্রনিক স্পেসিস বলতে পারি। আইসো ইলেকট্রনিক স্পেসিস। আইসো ইলেকট্রনিক স্পেসিস কাদের বলে? যাদের মধ্যে ইলেকট্রন সংখ্যা সমান। আইসো ইলেকট্রনিক স্পেসিস না হলে তুমি এভাবে সাজাতেও পারতে। যাই হোক, মূলটাই যাই। এবার ইলেকট্রন বিন্যাস লেখো। সবারই একই বিন্যাস বেরোবে, কারণ নাম্বার অফ ইলেকট্রন প্রত্যেকটাতে সমান। প্রত্যেকটাই 10টা ইলেকট্রন, তো সেজন্য ইলেকট্রন বিন্যাস কনফিগারেশন প্রত্যেকটার ক্ষেত্রেই 1s2 2s2 2p6।
তা কে আকারে বড় হবে না, যার ফোর্স অফ অ্যাট্রাকশন কম হবে, ফোর্স অফ অ্যাট্রাকশন টুয়ার্ডস সেন্টার কম হবে। ইকুয়েশনটা কি, এফ সমান সাম কনস্ট্যান্ট ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এই কনস্ট্যান্ট আমরা বাতাসের ক্ষেত্রে এক ধরে নিই বলে ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখি, এফ সমান Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, আর অর্থাৎ নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট শেলের যে ডিস্টেন্স, সেটা তো এখানে মোটামুটি এক, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আউটার মোস্ট শেল হচ্ছে 2 নম্বর শেল। তাহলে আর এর ভ্যালুটায় খুব একটা কিছু হেরফের হচ্ছে না। Q2 কে যদি আমরা টোটাল নেগেটিভ চার্জ ধরি, নেট নেগেটিভ চার্জ, তাহলে Q2টাও কিন্তু খুব একটা হেরফের হবে না, কারণ প্রত্যেকটায় কটা করে ইলেকট্রন আছে, 10টা করে ইলেকট্রন আছে, প্রত্যেকটাতে 10টা করে ইলেকট্রন আছে। তাহলে নেট নেগেটিভ চার্জ প্রত্যেকের সমান হবে। থাকলো পরে Q1 মানে টোটাল পজিটিভ চার্জ। Q1 যার বেশি হবে তার কিন্তু এফ বেশি হবে। যারই পজিটিভ চার্জ অর্থাৎ নিউক্লিয়াসে পজিটিভ চার্জের পরিমাণ বেশি, তার এফ এর ভ্যালু বেশি। এফ এর ভ্যালু বেশি হওয়ার অর্থ হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন টুয়ার্ডস সেন্টার বেশি। ফোর্স অফ অ্যাট্রাকশন টুয়ার্ডস সেন্টার বেশি হলে কি হবে, সাইজটা ছোট হয়। এবার দেখা যাক প্রথম ক্ষেত্রে নিয়নে কটা প্রোটন আছে, 10টা। নিয়নে 10টা প্রোটন আছে। অক্সিজেনে আছে 8টা প্রোটন, সোডিয়ামে আছে 11টা প্রোটন, ফ্লোরিনে আছে 9টা প্রোটন, ম্যাগনেসিয়ামে আছে 12টা প্রোটন। তাহলে সবচেয়ে বেশি প্রোটন আছে কোথায়, Mg2+ আয়নে। তার Q1 এর ভ্যালু সবচেয়ে বেশি, তার মানে ফোর্স অফ অ্যাট্রাকশন সবচেয়ে বেশি। ফোর্স অফ অ্যাট্রাকশন যদি সবচেয়ে বেশি হয় তাহলে সাইজ সবচেয়ে ছোট হবে। তাহলে আমি যদি ইনক্রিজিং অর্ডারে সাজাই, তাহলে প্রথমেই Mg2+ আয়নকে বসাতে হবে, এর সাইজ সবচেয়ে ছোট। তারপর কার সাইজ, Na+। কেন, কারণ Mg2+ এর 12টা প্রোটন থাকলে এরপরে Na+ আয়নের আছে 11টা প্রোটন। নাম্বার অফ প্রোটন Mg2+ এর পরেই Na+ এর বেশি, ন্যাচারালি ফোর্স অফ অ্যাট্রাকশন টুয়ার্ডস সেন্টার বেশি। তাহলে Mg2+ সবচেয়ে ছোট, তারপর Na+, তারপর নিয়ন, তারপর F- এবং সবচেয়ে বড় সাইজ হচ্ছে O-, আয়ন। O-, আয়নের সাইজ হচ্ছে সবচেয়ে বড়। দেখো, এটা যদি আইসো ইলেকট্রনিক না হতো, এদের ইলেকট্রন বিন্যাস যদি একই রকম না হতো, তাহলে এই আরটাকে আমরা ফিক্সড করতে পারতাম না। না পারলে তখন কিন্তু এফ এর মান বের করা অসুবিধা হতো। তাই তোমাদের যখন এরকম মিশিয়ে কোশ্চেন দেবে, ক্যাটায়ন, অ্যানায়ন, নিউট্রাল অ্যাটম, তখন একটা মিল তার মধ্যে তুমি অবশ্যই খুঁজে পাবে যে তারা আইসো ইলেকট্রনিক স্পিসিস হবে। বুঝতে পেরেছো কথাটা? আমি এরকম আর এক সেট তোমাদের করাই। কিরকম দেখো, একই কোশ্চেন থাকছে, কিন্তু এবার ক্যালসিয়াম আয়ন, আর্গন, ক্লোরিন আয়ন, পটাশিয়াম আয়ন, সালফার আয়ন, সালফার অ্যানায়ন, এদেরকেও বলা হলো অ্যারেঞ্জিং দেম ইন অর্ডার টু দেয়ার ইনক্রিজিং সাইজ। তুমি হিসাব করে দেখো, এরা সব আইসো ইলেকট্রনিক স্পিসিস। প্রত্যেকটাতে 20টা করে ইলেকট্রন, প্রত্যেকটাতে 18টা করে ইলেকট্রন আছে। Each of the ion and neutral molecule contains 18 electron each. 18টা করে এদের মধ্যে ইলেকট্রন আছে। তুমি ইলেকট্রন বিন্যাস করো, ক্যালসিয়াম হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে আর্গন 1s2, 2s2, 2p6, 3s2, 3p6,
ক্লোরিন এমনি থাকে 17টা ইলেকট্রন, এখানে একটা বেশি অ্যানায়ন, মানে 18টা, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। তারপর পটাশিয়াম 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 এবং লাস্টে সালফার ডবল মাইনাস হয় 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এবং এখানেও যথারীতি আউটার মোস্ট শেল প্রত্যেকের ক্ষেত্রে 3 নম্বর শেল হবে। তাহলে F সমান Q1 Q2 বাই R স্কোয়ার। এই ফর্মুলাতে যদি Rটা কনস্ট্যান্ট করে নেওয়া যায়, Q2টাও কনস্ট্যান্ট, কারণ প্রত্যেকটায় 18টা করে ইলেকট্রন আছে, 18টা ইলেকট্রনের বেশি নেই। তাহলে যার Q1 এর ভ্যালু বেশি হবে সে সাইজে ছোট হবে, যার Q1 এর মান বেশি হবে সে কি হবে, সাইজে ছোট হবে। তাহলে Q1 কার বেশি? ক্যালসিয়ামে 20টা প্রোটন থাকে, আর্গনে থাকে 18টা প্রোটন, ক্লোরিনে 17টা প্রোটন, পটাশিয়ামে 19টা প্রোটন, সালফারে 16টা প্রোটন। যার প্রোটন বেশি সে আকারে ছোট। তাহলে ক্যালসিয়াম আয়ন Ca++ এর আকার সবচেয়ে ছোট, কার চাইতে? K+। তারপরে চলে আসছে আর্গন, তারপরে আসছে Cl-, S-। ঠিক আছে, অর্থাৎ আইসো ইলেকট্রনিক স্পেসিস দিয়ে ক্যাটায়ন অ্যানায়ন মিশিয়ে তোমাদের এরকম ভাবে প্রশ্ন রাখা হতে পারে। এইবার এসো আর একটা বিষয়ের দিকে তোমাদের একটু দৃষ্টি আকর্ষণ করি। তোমাদের যখন আমি আলোচনা শুরু করেছিলাম আগের ক্লাসে, যে একটা পিরিয়ড ধরে বাঁ দিক থেকে যদি আমি ডান দিকে যাই তাহলে পরমাণু আকারে ছোট হয়। 2 নম্বর পিরিয়ডটা ছিল লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। খেয়াল করে দেখবে আমি কিন্তু নিষ্ক্রিয় গ্যাসটাকে বাদ রেখেছিলাম। বা তারপরে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, তারপরে নিষ্ক্রিয় গ্যাসটাকে বাদ রাখা হয়েছে। সেই বাদ রাখার রহস্যটা এখন তোমাদের সামনে আমি একটু তুলে ধরি। দেখো, ফ্লোরিনের পরের মৌলটা হচ্ছে নিয়ন, বা ক্লোরিনের পরের মৌলটা হচ্ছে আর্গন। এই নিয়ন বা আর্গনের পরমাণুর আকার কিন্তু এই যে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এদের চাইতে অনেক বড়। নিয়নের আকার এদের চেয়ে বড়, প্রায় তোমার লিথিয়াম বেরিলিয়ামের সঙ্গে সমান। বা আর্গন পরমাণুর আকার ফসফরাস, সালফার, ক্লোরিনের চাইতে অনেক বড়, প্রায় সোডিয়াম, ম্যাগনেসিয়ামের সাথে সমান। তার মানে যে জেনারেল ট্রেন্ডটা আমরা আগের দিন আলোচনা করলাম, ইনার্ট গ্যাসরা সেই জেনারেল ট্রেন্ডের আলোচনার বাইরে। এটা এক ধরনের এক্সেপশন বলেও ভাবতে পারো, যে বাদিক থেকে ডান দিকে গেলে পরে সাইজ ছোট হয়, ছোট হতে হতে একদম ইনার্ট গ্যাস অর্থাৎ এক্সট্রিম রাইটে যখন পৌঁছচ্ছে তখন আকার বড় হচ্ছে। কতটা বড় হচ্ছে? অনেকটা, প্রায় ক্ষার ধাতুর আকারের সঙ্গে সমান। এরকম কেন হচ্ছে সেইটার একটা এক্সপ্লানেশন আমরা দেওয়ার চেষ্টা করছি। দেখো, যারা নন মেটাল, ধরো নাইট্রোজেন, অক্সিজেন, এরা কিভাবে থাকে? দুটো অ্যাটম জোড়া বেঁধে একটা মলিকুল তৈরি করে, তাই না? ডাই অ্যাটমিক
এদেরকে আমরা বলি ডাই অ্যাটমিক। ফসফরাস তো টেট্রা অ্যাটমিক, সালফারের অ্যাটমিসিটি আরো বেশি হতে পারে। তাহলে একটা মলিকুলের মধ্যে দুটো অ্যাটম কিভাবে থাকে? ধরো আমি নাইট্রোজেনের কথা বলছি, দুটো নাইট্রোজেন অ্যাটম জোড়া বেঁধে নাইট্রোজেন মলিকুলটা দিয়েছে। কেমন ভাবে জোড়া বেঁধেছে? দুটো নাইট্রোজেন অ্যাটমের মধ্যে ওভারল্যাপিং হয়েছে। তোমরা কেমিক্যাল বন্ডিং পড়েছো ক্লাস 10-এ। কোভ্যালেন্ট বন্ড যখন তৈরি হয় এরকম ওভারল্যাপিং হয়, দুটো অ্যাটম একটা আর একটা জায়গার মধ্যে ঢুকে পড়ে। ঢুকে পড়লে কি হয়? দুটো নিউক্লিয়াসের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা কমে যায়। দুটো নাইট্রোজেন অ্যাটমের নিউক্লিয়াস কাছে চলে আসছে, তো ওভারল্যাপিং হওয়া মানে একটা আর একটা কাছে, নিউক্লিয়াস দুটো কাছে চলে আসছে। তাহলে তাদের মধ্যে যে ডিস্টেন্স, সেটা যদি ডি ধরি, নিউক্লিয়াস দুটো কাছে আসার ফলে সেই ডিস্টেন্সটা কমে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাইট্রোজেন অ্যাটমের রেডিয়াস ধরা হয় d/2, এবং সেটা বুঝতেই পারছো প্রকৃত রেডিয়াসের চেয়ে কম হয়। একটা নাইট্রোজেন অ্যাটমের যে রেডিয়াস, তার চাইতে তারা যখন বন্ড করে মলিকুল তৈরি করলো তার তুলনায় কমে যায়। আমরা এটাকে বলি কোভ্যালেন্ট রেডিয়াস। তাহলে অধাতুগুলোর পরমাণুর যে ব্যাসার্ধ মাপা হয়, the radius determined for non-metal are generally covalent radius. তারা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। তোমরা প্রশ্ন করতে পারো যে কেন স্যার সমযোজী ব্যাসার্ধ মাপবো কেন? আমরা তো পরমাণুটাকে আলাদা করে নিতে পারতাম, নিয়ে তার রেডিয়াস মাপতে পারতাম। ঠিক কথা, কিন্তু এইভাবে পরমাণু আলাদা করে রেডিয়াস মাপাটা সম্ভব নয়, কঠিন অনেক। মলিকুলগুলোকে আমরা আলাদা করি এবং মলিকুলের মধ্যে দুটো অ্যাটম থাকে, তাদের নিউক্লিয়াসের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে বার করি এবং তার হাফ করলে কোভ্যালেন্ট রেডিয়াসটা আমরা বার করতে পারি। এইটা প্রকৃত রেডিয়াসের চেয়ে একটু ছোট হয়, কিন্তু নন মেটালের অ্যাটমিক সাইজ ডিটারমাইন করার সময় এই রেডিয়াসটাকেই আমরা কাজে লাগাই। এবার ধরো নিষ্ক্রিয় গ্যাসটা, তারা তো ডাই অ্যাটমিক নয়, তারা তো মোনো অ্যাটমিক। যারা ইনার গ্যাস তারা মোনো অ্যাটমিক, একটা মলিকুল মানেই একটা অ্যাটম। তাদের রেডিয়াস কি করে বার করা হয়? দে আর মোনো অ্যাটমিক। তো এদের রেডিয়াস কি করে বার করা হয়? এদের একটা মলিকুলও যা, একটা অ্যাটমও তাই। তাই এদের দুটো মলিকুল যখন পাশাপাশি আসে, বা বলা ভালো দুটো অ্যাটম যখন পাশাপাশি আসে, পাশাপাশি মানে একদম কাছাকাছি, যাচ্ছে কাছাকাছি আর তারা যেতে পারে না, এইরকম একটা সিচুয়েশনে যখন দুটো মলিকুল বা দুটো অ্যাটম চলে আসে, মানে একটা আর একটার গায়ে গায়ে লেগে থাকে, এইভাবে আমরা ভাবতে পারি। তখন দুটো নিউক্লিয়াসের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে যদি ডি ধরি, তাহলে এদের রেডিয়াস হচ্ছে r=d/2, এবং এই রেডিয়াসটাকে বলে, দিস ইজ কল্ড ভ্যান ডার ওয়াল রেডিয়াস। এবার নন মেটালগুলোর ক্ষেত্রে কি হচ্ছিল জানো? এই যে দুটো অ্যাটমের মধ্যে ওভারল্যাপিং হওয়া, বন্ড ফর্মেশন হওয়া, নিউক্লিয়াস দুটো কাছে চলে আসা, তার ফলে যে কোভ্যালেন্ট রেডিয়াসের মাপ আমরা পাচ্ছিলাম, সেই মাপটা প্রকৃত রেডিয়াসের চাইতে কমে আসছিল। কিন্তু এখানে ভ্যান ডার ওয়াল রেডিয়াসের ক্ষেত্রে যেহেতু ওভারল্যাপিং হয় না, তাই এখানে রেডিয়াসটা স্বভাবতই অনেক বড় হবে। এই ভ্যান ডার ওয়াল রেডিয়াসের মান কোভ্যালেন্ট রেডিয়াসের চেয়ে বেশি হয় বলেই এই ইনার্ট গ্যাসের অ্যাটমের সাইজগুলো নন মেটালের সাইজের চেয়ে বড় হয়। তোমরা যদি মেটালের কথা ভাবো, লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, দেখবে মেটালগুলো সব মোনো অ্যাটমিক, এবং যারাই কিনা মোনো অ্যাটমিক তাদেরই রেডিয়াস কিন্তু ওই ভ্যান ডার ওয়াল রেডিয়াস মাপা হয়। মানে একটা মলিকুলের মধ্যে একটা অ্যাটম থাকলে যে রেডিয়াসটা আমরা পাই, সেটা কিভাবে বার করি সেটা আমি দেখালাম। যে দুটো অ্যাটম বা দুটো মলিকুল যখন পরস্পরের সবচেয়ে ক্লোজ ডিস্টেন্সে আসে, তখন তাদের নিউক্লিয়াসের মধ্যে যে দূরত্ব, সেইটা মেজার করে তার অর্ধেক নিয়ে রেডিয়াস বার করা হয়।
সেই রেডিয়াসটাকে বলি ভ্যান ডার ওয়াল রেডিয়াস। যে সমস্ত গ্যাসের মলিকুল মোনো অ্যাটমিক তাদের ক্ষেত্রেই এই ভ্যান ডার ওয়াল রেডিয়াস বার করা হয়। আর ডাই অ্যাটমিক বা ট্রাই অ্যাটমিক হলে সেক্ষেত্রে কিন্তু কোভ্যালেন্ট রেডিয়াস বার করা হয়, এবং ভ্যান ডার ওয়াল রেডিয়াসের মান কোভ্যালেন্ট রেডিয়াসের তুলনাতে অনেক বেশি হয়। সেই জন্য ইনার্ট গ্যাসের পরমাণুগুলোর সাইজ নন মেটালের সাইজের চাইতে বড় হয়, প্রায় অ্যালকালি মেটালের সাইজের সমান হয়। কেননা অ্যালকালি মেটালগুলোও মোনো অ্যাটমিক, এবং তাদের ক্ষেত্রেও যে রেডিয়াস বার করা হয় সেই রেডিয়াস মূলত ভ্যান ডার ওয়াল রেডিয়াস। সেই জন্য আমরা ইনার্ট গ্যাসটাকে আলোচনার বাইরে রেখেই আমরা ট্রেন্ড খোঁজার একটা চেষ্টা করছিলাম অ্যাটমের সাইজে। বুঝতে পারলে তো বিষয়টা? তা প্রশ্নটা এখান থেকেও আসতে পারে যে কেন নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর আকার অধাতুর পরমাণুর আকারের চেয়ে বেশি হয় এবং প্রায় ক্ষার ধাতুর পরমাণুর আকারের সমান হয়। Why the size of the atom of inert element is larger than the size of the atom of the non-metals, and it is almost same as the size of the atom of the alkali metal? এটা এক্সপ্লেন করতে বলতে পারে, তখন তোমাকে ওভাবেই উত্তরটা দিতে হবে যে নন মেটালের যে রেডিয়াস আমরা বার করি সেই রেডিয়াসটা হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস, কারণ এদের মলিকুলগুলো ডাই অ্যাটমিক ট্রাই অ্যাটমিক এইরকম হয়। উল্টো দিকে ইনার্ট গ্যাস বা অ্যালকালি মেটালগুলো তাদের মলিকুল মোনো অ্যাটমিক, তাই তাদের ক্ষেত্রে যে রেডিয়াস বার করা হয় সেটা হচ্ছে ভ্যান ডার ওয়াল রেডিয়াস। ভ্যান ডার ওয়াল রেডিয়াসের মান সবসময় কোভ্যালেন্ট রেডিয়াসের মানের চাইতে বেশি হয়। সেই কারণের জন্য নিষ্ক্রিয় গ্যাসের অ্যাটমগুলো নন মেটালিক অ্যাটমের চাইতে সাইজে বড় হয় এবং প্রায় অ্যালকালি মেটালের অ্যাটমের সাইজের সাথে সমান হয়। ঠিক আছে, তো আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকলো। অ্যাটমিক সাইজ নিয়ে আলোচনা শেষ হলো না, আমরা এর পরবর্তী ক্লাসে এই আলোচনাকে আরও এগিয়ে নিয়ে যাব।